স্লোগান পাল্টা স্লোগান, দুর্যোগ ত্রাণ নিয়ে আলোচনা ঘিরে তুমুল হইহট্টগোল জম্মু কাশ্মীর বিধানসভা। বন্যা ত্রাণ বিলি নিয়ে আলোচনা বাতিল হওয়া নিয়ে তুলকালাম বিধানসভার অন্দরে। ওমর আব্দুল্লাহ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো বিজেপি, পাল্টা সরব ন্যাশনাল কনফারেন্সও। বিজেপি বিধায়করা সোজা ওয়েলে নেমে ঝুঁকে পড়তে গেলে তাদেরকে বের করে দেওয়া হয়, তারপর চলে প্রতিবাদ। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের উত্তাপ ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা ও তৃণমূল নেতা কাইজার আহমেদের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শওকত মোল্লা। আর অন্যদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে আইএসএফ। আগে পার্টি অফিসে হামলা, আর এবার সরাসরি বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে ফের মাথাচাড়া দিল তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজও। গতকাল রাত 8টা থেকে 8:30 নাগাদ একদল দুষ্কৃতী আসে। তারা মূলত এই রাস্তা দিয়ে আসার পর তারা তার বাড়ির সামনে এসে গালিগালাজ করে, তার পরিবারের সদস্যদেরকে গালিগালাজ করে। এবং তার পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন, কাইজার আহমেদ যেটা অভিযোগ করছেন, যে আসার সময় দুষ্কৃতীরা বোমা ছোড়ে এবং যাওয়ার সময়ও বোমা ফাটাতে ফাটাতে তারা চলে যায়। আমার হাজব্যান্ডের নামে অনেক বাজে বাজে কথা বলছে। বোম ফাটাতে ফাটাতে ওরা ঢুকলো, আবার চলে যাওয়ার সময়ও বোম ফাটাতে ফাটাতে চলে গেল। আমরা এখনো পর্যন্ত খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। কাল রাত্রেবেলা এত ভয় লেগেছে বলতে পারবো না, এত ভয়ে আতঙ্কে আমরা এখনো পর্যন্ত ভয়ে আতঙ্কে আছি। তৃণমূল নেতার দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূল নেতার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে 30 থেকে 40 জনের একটি দল। কাইজার আহমেদের অভিযোগ, এই মিছিল থেকেই তার বাড়ির উদ্দেশ্যে বোমাবাজি করা হয়, এমনকি বাড়ির সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। তৃণমূল নেতার নিশানায় তৃণমূলেরই দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ও তৃণমূল নেতা সাবিরুল ইসলাম। তারা দুজনেরই শওকত মোল্লার অনুগামী বলে পরিচিত। প্রাণহানির আশঙ্কা করছে, আমি পরিষ্কার আপনাদের সামনে বলে দিচ্ছি, এরা সুযোগ পেলে আমাকে মেরে দেবে। তো আমি মরার ভয় পাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমি আজীবন করে এসেছি এবং আগামী দিনেও করব, এবং ভাঙড়বাসীকে সবাইকে সঙ্গে নিয়ে করব। ভাঙড় রেডি আছে, ভাঙড় পুরো রেডি আছে। এই যে জিনিস ভাঙড়ে চলছে, পুরো ভাঙড়বাসী পুরো তৈরি আছে। কিন্তু কেন এই হামলা? সূত্রের খবর, ভাঙড়ে বরাবরই তৃণমূলের দুটি শিবির রয়েছে, যার একদিকে রয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা ও অন্যদিকে কাইজার আহমেদ। আর নির্বাচনের কয়েক মাস আগে সেই শওকত গোষ্ঠীর বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন কাইজার আহমেদ। এবার আমার হাত ধরে ভাঙড়ে তৃণমূলের রাজনীতিতে এসছে। এরা 2013 সালে পঞ্চায়েতের টিকিট আমার হাত দিয়ে দিয়েছে, চক্রান্ত করে পুরো ভাঙড়ে ঢোকার জন্য। মানে পুরো এইসব ঘটনা চলছে এবং ভাঙড়ে অরাজকতা চলছে, ভাঙড়ে রোজ খুন মার্ডার চলছে। এখানে মানুষের বাক স্বাধীনতা নেই। যে কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার হয় খুন হতে হচ্ছে, আর নালে তার বাড়ি অ্যাটাক, তার অফিস অ্যাটাক, তার জমি জায়গা লুট, মানে নানান কিছু হচ্ছে। বারবার দলের কাছে আবেদন নিবেদন করে কোনো শুরু হচ্ছে না। আমরা আশায় রয়েছি আবার ফের মার্ডার হবে, কেউ না কেউ মার্ডার হবে, সেই ভাঙড় এরকম চলতে থাকবে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যে সিসিটিভির ফুটেজকে সামনে আনা হচ্ছে সেটা তার বাড়ি থেকে কত দূর, এবং এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক সেখানে আমরা আছি কিনা। গত রবিবার ভাঙড়েরই ঘটকপুকুরে তৃণমূল নেতার পার্টি অফিসেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রাণহানির তিনি আশঙ্কা করছেন, এবং এই গোটা ঘটনা যারা ঘটিয়েছে তারা আর কেউ নয়, শওকত মোল্লার অনুগামী বলে পরিচিত। তাদের মধ্যে বাহারুল ইসলামের ভাই সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারাই কিন্তু এসেছিল। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়, এবং সেই অভিযোগই করছেন তৃণমূলের আরেক নেতা কাইজার আহমেদ। আর এবার তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা কার্যত অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। ওদের নিজের দলের ভাগাভাগির জন্য এটা চলছে। কাইজার এতদিন বাইরে ছিল, সুতরাং এখানে সে ইন্টারফেয়ার এতদিন করতো না। সে এখন বাড়িতে এসেছে, এসে তার দলের মধ্যে সে নিজের ক্ষমতা
তৈরি করার চেষ্টা করছে, যার কারণে ভাগাভাগির ব্যাপার হয়ে যাচ্ছে। দলটা তৃণমূলের মধ্যে একক সাম্রাজ্য যেভাবে শওকত সাহেব চালাচ্ছিল সেটা এবার ভাগ হওয়ার জায়গায় যাচ্ছে, যার কারণে ওদের এই গন্ডগোল মারপিট। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শটান উড়িয়ে দিয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। ভোট আসলেই কিছু মানুষ বাজার গরম করার জন্য নেমে পড়ে। 2023-এ যার কোনো ভূমিকা ছিল না, 2024-এও তার কোনো ভূমিকা ছিল না, বরং বরাবরই দলের কোনো লাভ হোক সেটা তারা কখনো চায়নি। পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসবে তো, কারা ভাঙচুর করছে, কারা, ওটা কি পার্টি অফিস ছিল না প্রমোটিং অফিস ছিল না ওখানে কি ছিল না ছিল, পুলিশ ফুললি তদন্ত করছে। সেখানে সিসি ক্যামেরাও আছে, পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যেই এই ঘটনায় ভাঙড় থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। সেখানে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নামও রয়েছে। বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি, তার আগে কখনো তৃণমূল আইএসএফ দ্বন্দ্ব, আবার কখনো তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হতে শুরু করেছে ভাঙড়। হিন্দোল দে, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। কোচবিহার থেকে কাকদ্বীপ, এবার মানুষের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। তাদের দাবি, মেয়ের বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের কাছে পৌঁছানোই এখন তাদের লক্ষ্য। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছেন, এখনও দিনক্ষণ ঠিক না হলেও নভেম্বরেই নির্দিষ্ট ব্যানার ছাড়াই পথে নামবেন তারা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর কেটে গেছে 1 বছরের বেশি সময়। অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে নিম্ন আদালত। যদিও নিহত চিকিৎসকের মা বাবার দাবি, অনেক প্রশ্নের উত্তর আজও তাদের কাছে অধরা। এই প্রেক্ষাপটে এবার কোচবিহার থেকে কাকদ্বীপ, মানুষের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। নিহত চিকিৎসকের মা বাবার দাবি, মেয়ের বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের কাছে পৌঁছানোই এখন তাদের লক্ষ্য। অভয়ার মৃত্যুর পর নতুন নতুন আন্দোলনের রূপ দেখেছে গোটা দেশের মানুষ। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা। এবার আবার নতুন ধরনের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতার পরিবার। তাকে পরিকল্পনা মাফিক তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে সে সত্যি কথা বলে ফেলবে, দুর্নীতিটা সামনে এসে যাবে। আমরা এখনো জানি না সেদিন সে কি জেনেছিল যে তাকে বাঁচিয়েই রাখতে পারলো না। আমরা মইপিট গেছিলাম, ওখানে সাধারণ মানুষের সাড়া দেখে আমি সত্যিই যে এত মানুষ যদি আমার সাথে থাকে তাহলে আমি বিচার পাবো না কেন। সেদিনই বাড়িতে এসে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি যে আমি বিভিন্ন প্রান্তে মায়েদের কাছে, মেয়েদের কাছে যাব, তাদের বলবো যে নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই পথে নামুন। 14-15 মাস ধরে আমরা যে বিভিন্ন প্রশাসনের দরজায় ঘুরলাম, আমাদের এটাই অভিজ্ঞতা হয়েছে, মানুষের দরজায় গেলেই বিচারটা পাওয়া যাবে, এছাড়া কোথাও বিচার পাওয়ার জায়গা নেই। তাই আমরা একটা প্রোগ্রাম নিয়েছি যে সাগর থেকে পাহাড়, মেয়েদের যে আজকে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার প্রতিরোধ করার জন্যে আমরা সমস্ত মানুষকে একসঙ্গে ডাকবো এবং জাগ্রত করার জন্যে মানুষকে বোঝাবো। শুরুতে আন্দোলন জোরদার হলেও ধীরে ধীরে তার ঝাঁজ কমেছে। এখন এমনটাই মনে করছেন তারা। সিবিআই এর উপরেও আগের মতো ভরসা নেই। সন্তানহারা মা বাবার বক্তব্য, এই পরিস্থিতিতে ফের পথে নামা ছাড়া উপায় নেই। আর ঘরে বসে থাকার সময় নেই। মায়েরা তাদের সুরক্ষার জন্য মেয়েদের চণ্ডী তৈরি করুন। মেয়েদের আর লক্ষ্মীরূপে নয়, হাতে তাদের অস্ত্র নিয়ে তারা যেন নিজেদের কাজের জায়গা নিজেরাই সুরক্ষিত করতে পারে, সেই জাগানোর জন্য, মানুষের বিবেককে জাগ্রত করার জন্য আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছাবো। আমাদের খুব ইচ্ছা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করার। এইভাবে আমরা ম্যাপিং একটা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন যার নাগরিক সমাজ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে সবসময়, তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় মানুষের সামনে আমাদের সমস্যার কথা তুলে ধরব। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছে, এখনও দিনক্ষণ ঠিক না হলেও নভেম্বরে নির্দিষ্ট ব্যানার ছাড়াই পথে নামবেন তারা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।